আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা জানেন গত এক সপ্তাহ যাবৎ ইরান এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধ চলছে, হামলা পাল্টা হামলা। আমি আজকে এই ফুল এক সপ্তাহে কি হলো এবং এই যুদ্ধ কোথায় যেতে পারে, এই যুদ্ধের মূলত কিসের জন্য এই যুদ্ধটা করা হয়েছে, এর কারণ কি, এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট অফ অল, প্রথম প্রশ্ন, কেন ইসরায়েল ইরানের উপরে হামলা করলো? ইসরায়েল মূলত ইরানের উপরে হামলা করার এক নম্বর কারণ হচ্ছে, ইসরায়েল কখনোই চায় না যে মধ্যপ্রাচ্যে তাদের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হোক। কারণ মধ্যপ্রাচ্যে কারো কাছে কিন্তু আপনার পারমাণবিক অস্ত্র নেই, মানে কোনো মুসলিম রাষ্ট্রের কাছে। আর মধ্যপ্রাচ্যটা কি? মধ্যপ্রাচ্যটা কিন্তু সকল মুসলিম রাষ্ট্র নিয়ে গঠিত, এবং ইসরায়েলও কিন্তু সে মুসলমান রাষ্ট্রকে দখল করেই ওখানে আছে। আর তারা কি মূলত দখলদার বাহিনী। এখন থেকে আমি ভিডিওর মধ্যে তাদের নামকে দখলদার বাহিনী হিসাবে বলবো, আপনারা বুঝে নেবেন, কারণ আপনারা তো জানেন কারা দখলদার বাহিনী। তো তারা চায় না যে মধ্যপ্রাচ্যে একজন তার শক্ত প্রতিদ্বন্দ্বী হোক। আর এর পিছনে, ইসরায়েলের পিছনে কারা রয়েছে? আমেরিকা। আর আমেরিকাও চায় না যে ইসরায়েলের কোনো বড় প্রতিদ্বন্দ্বী হোক, কারণ পুরো আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যকে ঘাঁটি দিয়ে কিন্তু ঘিরে আছে। কারণ মধ্যপ্রাচ্যে কেন এত সবার নজর জানেন? ওখানে তেলের খনি। ইরাককে ধ্বংস করা হয়েছে তেলের জন্য, এবং তাকে বলা হয়েছিল তার এতে হচ্ছে রাসায়নিকের অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র আছে, এই কথা বলেই কিন্তু ইরাককে ধ্বংস করা হয়েছে। তারপরে গাদ্দাফির লিবিয়া, সেটাকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে পুতুল সরকার বসানো হয়েছে। ইরাকেও একই রকমের। তারপর কি হলো? তারপর হচ্ছে সিরিয়া। সিরিয়ায় কি একই রকমের আপনার ওইখানে সরকার চেঞ্জ করে পুতুল সরকার হিসেবে বসে ওইখানেও কিন্তু যুদ্ধ চালানো হয়েছে বছর পর বছর। এখন ইরান টার্গেট, কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের সব থেকে মুসলিম রাষ্ট্রের ভিতরে ইরান হচ্ছে আপনার শক্তিশালী, এবং ইরানের অনেক বড় মিসাইল ভান্ডার আছে, এবং ইরান পারমাণবিক অস্ত্র বানানো একেবারে দ্বার প্রান্তে। অনেকেই বলতেছে পারমাণবিক অস্ত্র বানানো হয়ে গেছে, এখন পর্যন্ত তারা সফল পরীক্ষা চালায়নি, যেটা মানে তারা প্রকাশ করেনি। যদি পারমাণবিক অস্ত্র তাদের কাছে থাকেও তারা প্রকাশ করেনি। ঠিক একইভাবে কিন্তু ইসরায়েলের কাছেও কিন্তু পারমাণবিক অস্ত্র আছে, এবং তারা সম্পূর্ণ জাতিসংঘের এবং পারমাণবিক সংস্থা সম্পূর্ণ আইন লঙ্ঘন করে তারা পারমাণবিক অস্ত্র তাদের কাছে আছে, এবং তারা তাদের পারমাণবিক অস্ত্রের যে কেন্দ্রগুলো সেগুলো পর্যন্ত জাতিসংঘের যেটা পারমাণবিক অস্ত্রের যে আপনার সংস্থা তাদেরকে ভিজিট করতে দেয় না। কিন্তু ইরান কিন্তু উন্মুক্ত করে দিয়েছিল, তারা ভিজিট করতেছিল। এবং এবং আপনার আমেরিকার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা সমঝোতায় আসতেছিল পারমাণবিক চুক্তি নিয়ে, যেটা ওমানে প্রায় 5বারের মতো আপনার বৈঠক হয়েছে। তারপরও কেন ইসরায়েল আপনার ইরানের উপরে হামলা চালানো? এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে ইরানকে ধ্বংস করে দিয়ে তাদের রেজিম চেঞ্জ করা, আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিয়ে একজন পুতুল সরকার বসানো, যেটা ইরাকে করেছে, লিবিয়ায় করেছে, সিরিয়া এবং সব জায়গায় এটা করেছিল, সেইটা তারা চাচ্ছে। এটাই হচ্ছে মূল কারণ। কারণ যদি ইরানের আয়াতুল্লাহ খামেনির এই যে আপনার দেশটা, আয়াতুল্লাহ খামেনির যে আপনার ইসলামিক যে বিপ্লবের ফলে যে আপনার সরকার গঠন হয়েছে প্রায় 40 বছর যাবৎ, এই সরকারকে যদি পতন ঘটানো না যায়, তবে ইরান মানে এত পরিমাণে শক্তিশালী হবে যে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। বা ইরান বর্তমানেও খুব যে মানে ইসরায়েলের জন্য একটা বড় থ্রেট। এখন অনেকে বলতে পারেন যে ইসরায়েল এত শক্তি কোথা থেকে পায়? একটুখানি ছোটোখানি দেশ, মানে ইসরায়েল কতটুকু জানেন? ইরানের 50টা 100টা আপনার ইরানের মধ্যে আপনার ইসরায়েলের 100টা ইসরায়েল, 50টা না সরি 100টা ইসরায়েল যদি ইরানের ভিতরে রাখা দেয়, তারপরও মানে ইরানের জায়গা কমবে না। মানে ইরানের 100, ইসরায়েলের থেকে ইরান 100 গুণ বড়, ছোট্টখানি একটু রাষ্ট্র। তাদের কেন এত মানে ওদেরকে আসলে রাষ্ট্র বলা যাবে না, দখলদার বাহিনী। ছোট্ট ওদেরটা হচ্ছে দখল করে আছে, ইরানের থেকে 100 গুণ ছোট ইসরায়েল। এই দখলদাররা এখন ইরানের উপরে হামলা করছে। আর অনেকেই বলে থাকে যে ডোনাল্ড ট্রাম্প জানে না, বা ডোনাল্ড ট্রাম্প জানতো না, সে নিজেও বলে। এটা হচ্ছে ভোকাস কথা। ডোনাল্ড ট্রাম্প তাকে আলোচনার মধ্যে ব্যস্ত রেখেছে, এবং তারই ইশারায় ইসরায়েল তার উপরে হামলা করেছে। আর হামলা করে হয়েছে কি জানেন? হামলা করে উল্টা তারা বিপদে পড়েছে। তারা মনে করছিল যে সিরিয়া, লেবানন, তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে সাদ্দামরে যেভাবে মানে ইরাককে যেভাবে পতন করেছে, আপনার ইরানকেও একইভাবে পতন করে ফেলবে। আর
ইরানের যে প্রক্সি যারা যুদ্ধ করে, যেমন হচ্ছে ধরেন লেবাননের হিজবুল্লাহ, তারপর হচ্ছে ইয়েমেনের হুতি, তারপর হচ্ছে আপনার ফিলিস্তিনের হচ্ছে যে আপনার বা গাজার হচ্ছে আপনার হামাস, এরকম যে সংগঠনগুলো আছে এইগুলোকে অনেক দুর্বল করে দিয়েছিল ইসরায়েল তাদের সাথে যুদ্ধ করতে করতে। যখন দুর্বল হয়ে গেছে তখন মনে করছে এখন রাইট টাইম ইরানকে ধরার। কিন্তু তারা বুঝে নাই যে ভেঙ্গুলের বাসায় যদি ঢিল ছোড়া হয় তাইলে যে পোঙ্গালালা হয়ে যাবে। এই পোঙ্গালালা হচ্ছে মাসুম মাহবুব ভাইয়ের একটা ডায়লগ। পোঙ্গালালা হচ্ছে মানে পিছন সাইড লাল করে দেওয়া। তো এই 7 দিনে কি পরিমাণে যে ইসরায়েলের পোঙ্গালালা হয়েছে তা আপনি মানে গণমাধ্যমে তো সব প্রকাশ পায় না, যদি প্রকাশ পেত তাহলে আপনি বুঝতে পারতেন। তারপরেও যা প্রকাশ পেয়েছে, যেমন ধরেন প্রথম দিনে যখন আপনার ইরানের উপরে হামলা হয়েছে তখন কি হয়, ইরান প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে? সামরিক দিক থেকে। কারণ সামরিক যে তাদের জেনারেল, আপনার তাদের সেনাবাহিনীর যে প্রধান, তারপর হচ্ছে আইআরজিসি প্রধান, তাদের তো 2টা আপনার সেনাবাহিনী, একটা হচ্ছে আইআরজিসি আর একটা হচ্ছে তাদের যে দেশের সেনাবাহিনী, 2টা সেনাবাহিনীর প্রধান তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছিল। তারপরে আরও কয়েকজন জেনারেলকে শাহাদাত বরণ করতে হয়েছে। তারপর তাদের যে পারমাণবিক বিজ্ঞানী তারা অনেকে শাহাদাত বরণ করেছে। এর কারণ কি ছিল? তাদের সব বোমা হামলায় যেটা হয়েছে বা তাদের বিমান হামলায়, এর পিছনে সবথেকে বড় কারণ ছিল মুসাদের এজেন্ট। এত বড় ক্ষতির পিছনে হলো মুসাদের এজেন্ট। যেমন ধরেন এত বড় একটা হামলা হয়েছে, ইরানের মতো একটা দেশ, এরা কি কিছুই টের পায় নাই? এই যে কি যেন বলে, মুসাদ যে এজেন্টরা হামলা করবে এবং হামলা করতে গেছে, তাদের রাডার সিস্টেম, তাদের যে আকাশ প্রতিরক্ষা যে সিস্টেম, এগুলো কেন কাজ করলো না? এবং প্রত্যেকটা কমান্ডার কোথায় কোথায় আছে সেটা জেনে জেনে ওইখানে আঘাত করা হয়েছে। এর পিছনে মূলত কারণ কি? দেশের ভিতরে যে তাদের বিশ্বাসঘাতকতা করছে, যারা মুসাদের এজেন্ট হিসেবে কাজ করছে তারা। অনেকেই বলে থাকেন যে ইসরায়েল থেকে কিভাবে মুসাদ আয়সা ইরানে কাজ করলো। আসলে ইসরায়েল থেকে যে মুসাদ আসছে হয়তো বা 5 জন আসছে, কিন্তু 5000 বা 50 জন বা 500-র বেশি ওই দেশের ভিতরে মুসাদরা কিনে ফেলেছে তাদের বিশ্বস্ত অর্জনকারী, আয়াতুল্লাহ খামেনির বিশ্বস্ততা অর্জনকারী লোকদেরকে মুসাদ কিনে ফেলেছে টাকা দিয়ে, এবং তাদের মাধ্যমে সংবাদ পেত, এবং সেই সংবাদের উৎস থেকেই এই হামলাটা করে এবং ইরানের একটা বড় ক্ষতি করে। এত বড় ক্ষতি যে তারা ধরেই নিয়েছিল যে এই ক্ষতির পরে ইরান আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, মাত্র 17 ঘন্টা পর, মাত্র 17 ঘন্টা পর আপনার দেখেন কিভাবে ইরান বাউন্স ব্যাক করলো। 17 ঘন্টা পরেই সে হামলা চালালো, এবং এখন পর্যন্ত ইসরায়েল কিন্তু ব্যাকফুটে আছে। এইভাবে যদি চলতে থাকে যুক্তরাষ্ট্রের তাদের তথ্য অনুযায়ী, মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আর মাত্র 12 দিন, সর্বোচ্চ 8 থেকে 12 দিন ইসরায়েল টিকতে পারবে। আপনার তাদের যে ইন্টারসেপ্টর আছে, যাদের যে আয়রন ডোম বলেন বা থার্ট বলেন বা অ্যারো সিস্টেম বলেন, তাদের তো আসলে আকাশ প্রতিরক্ষা, অনেকগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তাদের এই যে ইন্টারসেপ্টর মিসাইলগুলো আসলে কিভাবে কাজ করে, ধরেন আমি এখান থেকে ইরান একটা সারফেস টু সারফেস, মাটি থেকে মাটিতে, ভূমি থেকে ভূমিতে মিসাইল মারলো। এরকম সারফেস টু সারফেসে যখন পড়বে, এখান থেকে যেমন ধরেন এখান থেকে হচ্ছে এই ইরান থেকে যাচ্ছে, যাওয়ার পরে ইরানের পরে আছে ইরাক পার করে, তারপর ধরেন হচ্ছে যে আপনার তারপর আছে আপনার অন্য একটা রাষ্ট্র, ওটার নামটা আমার ভুলে যাচ্ছি, যে বিশ্বাসঘাতক যে রাষ্ট্রটা করেছে, ওই রাষ্ট্রের উপর থেকে, ওখান থেকে যে যখন আপনার ইহুদি রাষ্ট্রে যখন আপনার দখলদার বাহিনীদের উপরে হামলা করে, তখন কি করে, ওইখান থেকে ওদের অ্যারো সিস্টেমগুলো কি অনেক বলয় তৈরি করা। যেমন ওদের ধরেন আকাশ প্রতিরক্ষা প্রথম একটা যে 200 কিলোমিটার পর্যন্ত যদি কোনো মিসাইল আসে, তাহলে এই আপনার আয়রন ডোম এটা ঠেকাবে, যখন এটা 200 কিলোমিটারের মধ্যে আসবে। তার উপরে 300 কিলোমিটারের উপরে মধ্যে যদি আসে, তাহলে ধরেন হচ্ছে যে আমেরিকান যে এয়ার ডিফেন্স সিস্টেম, ওইটাই সিগন্যাল দেবে। তার উপরে আরেকটা বলয় তৈরি করা হয়েছে, ধরেন আপনার অ্যারো সিস্টেম, ওইটা হচ্ছে আরেকটা প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, এইরকম ওইটা সিগন্যাল দেবে। এইরকমের স্তর বাই স্তর ওরা বলয় তৈরি করে রেখেছে। এই বলয়গুলো কি করে, যখন আপনার এটা মারার পরে এই বলয়গুলো ভেদ করে দেন আপনার ইসরায়েলে আঘাত হানতে হয়। তো প্রথম অবস্থায় ইরান কি করেছে, তাদের যে প্রতিরক্ষা কৌশলটা দেখেন, প্রথম অবস্থায় ইরান অনেকগুলো মিসাইল মেরেছে, যেগুলো হচ্ছে আপনার দুর্বল টাইপের মিসাইলগুলো।
ওইগুলো মেরেছে, ওইগুলোর উপরে প্রথমে দেখেন না যে 100, 200 বা 300 মিসাইল মেরেছে, ওইগুলোর উপরে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা ওগুলো থার্ড বা অ্যারো সিস্টেম দিয়ে ওইগুলো ধ্বংস করেছে। এদিক দিয়ে একটা মিসাইল যায়, ওরা এখান থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এখান থেকে ওরা মিসাইলটা মারে, মারার পর এটা যখন মানে লাগে তখন উপরে এটা ধ্বংস হয়ে যায়, নিচে আর পড়ে না। এই যে এইটা মানে ওদেরকে ব্যস্ত রাখছে হচ্ছে আয়রন ডোম বা থার্ড বা অ্যারো সিস্টেমকে ব্যস্ত রাখছে এইসব মিসাইল দিয়ে, এবং 90% মিসাইলে কিন্তু ইসরায়েল সফলভাবে ইন্টারসেপ্ট করতে পারছে বা ফিরাইতে পারছে বা থামায় মানে ধ্বংস করতে পারছে আকাশেই। 10% মিসাইল পড়তো। তো ওই মিসাইলগুলো যখন এরকম করতে করতে ওদের তো একটা সিস্টেম আছে, মানে আয়রন ডোম বলেন, থার্ড বলেন বা অ্যারো সিস্টেম, একটা সিস্টেম আছে যে ওদের মিসাইলগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার তো মিসাইল এখানে ঢুকাইতে হয়, মানে আবার আইনা রাখতে হয় একটা সিস্টেমের ভিতরে। ধরেন এইটা সিস্টেমে 8টা মিসাইল ও মারতে পারে, পরে আবার যে ঢুকানোর জন্য ধরেন 15 মিনিটের মতো সময় লাগে। তো আপনার ইরান কি করতেছে, ওই যে 15 মিনিট সময় লাগে ওই গ্যাপে মাইরা দিতেছে ওদের যে হাইপারসোনিক মিসাইলগুলো, এরকম করে ওরা আক্রমণ করতেছে। এবং মানে ওদের যে প্রতিরক্ষা যে ব্যবস্থা, এর মিসাইলগুলো এখন যে ইন্টারসেপ্টার যে মিসাইলগুলো যে এইটা মারার জন্য এটা যে ধ্বংস করে দেয়, এই মিসাইলগুলোর প্রায় মধুর শেষের দিকে আর মাত্র 8 থেকে সর্বোচ্চ 8 থেকে 12 দিন ওরা এটা ঠেকাইতে পারবে, তারপর আর পারবে না। অলরেডি ওদের মিসাইল আগে বাড়াতো যেটা 90% পর্যন্ত ঠেকাইতো, এখন আজকের খবর লাস্ট খবর পর্যন্ত ওরা 65% মিসাইল ঠেকাইতে এখন পর্যন্ত পারতেছে। 45% 65% মানে 35% ওইটা ভূমিতে পড়তেছে ইসরায়েলের, যারা ওরা ঠেকাইতে পারতেছে না। এটা হচ্ছে ওদের ভাষ্যমতে, কিন্তু বাস্তবতা আরও কঠিন। ওদের এখন যতটুকু জানা যায় যে ইসরায়েলের বা দখলদার বাহিনীর আকাশ প্রতিরক্ষা কাজ করতেছে না, এবং তাদেরকে ধোঁকা দিয়ে বর্তমানে আপনার ইরান যে সকল মিসাইল ছাড়তেছে, ফাতা 1, ফাতা 2 বা হচ্ছে খিঞ্জির মিসাইলগুলো, এগুলো খুব সুন্দরভাবে ওদের লক্ষ্যবস্তুতে গিয়ে পড়তেছে, এই যে সারফেস টু সারফেস মিসাইল। তো ব্যাপারটা একবার চিন্তা করে দেখেন, মানে ইসরায়েল মনে করছিল যে ওদের এইটা মারছে, ওরা এখন পঙ্গু হয়ে গেছে। ধরেন আপনার হাত কেটে ফেলাইলো, আপনার পা এই হাত কেটে ফেলাইলো, আয়াতুল্লাহ আমিনের ডান হাত ধরেন সেনা প্রধান, বাম হাত ধরেন আইআরজিসি প্রধান, তারপরে পা হচ্ছে ধরেন মনে করেন পারমাণবিক বিজ্ঞানীরা, তারপর হচ্ছে এই পা হচ্ছে ধরেন মনে করেন আপনার তার মিসাইল সিস্টেম, সব কিছু কেটে ফেললো। এখন চিন্তা করছে সব কিছু তো কেটে, এখন আয়াতুল্লাহ খামিনি কি করবে? কিন্তু ওরা বুঝতে পারেনি যে আয়াতুল্লাহ খামিনির এই পায়ের সাথে ওদের হাত পা একটা একটা না। ধরেন আমার করা 2টা হাত না, আয়াতুল্লাহ খামিনি একটা হাত যদি কাটা হয়, আয়াতুল্লাহ খামিনি আরও 10টা হাত আছে ঠিক একই রকমের। একজন যদি মারা যাচ্ছে ঠিক সাথে সাথে আরেকজন প্রস্তুত। ওদের মানে মানে ব্যাচ বাই ব্যাচ। আপনার আয়াতুল্লাহ খামিনি নিজেও বলেছে যে আমি একজন বৃদ্ধ লোক, আমি চেয়ারে বসে থাকি, আমার কোনো কাজ নাই, আমি চেয়ারে বসে থাকি, এই যুদ্ধ চালাচ্ছে আমাদের যুবকরা, আমাদের সেনাবাহিনী, আমাদের আইআরজিসি, যারা যুবক তরুণরাই যুদ্ধ চালাচ্ছে। আমি বৃদ্ধ মানুষ, আমাকে যদি মেরেও ফেলো কোনো সমস্যা হবে না, এই যুদ্ধ চলবে। এবং তিনি হায়দারের নাম নিয়ে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে বলেছে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আর আজকের লাস্ট খবর যেটা জানা গেছে, আয়াতুল্লাহ খামিনি সে তার যুদ্ধের সকল পরিকল্পনা নেওয়ার জন্য আইআরজিসির কাছে হস্তান্তর করেছে, যে তোমাদের যা মনে চায় তোমরা সেই পরিকল্পনা নাও, আমার কাছে কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা করতে নেই, আমরা তোমাকে পূর্ণ অধিকার দিলাম, পূর্ণ স্বাধীনতা। মানে খেলা শুরু হয়ে গেছে। এই হচ্ছে এতদিন পর্যন্ত যে যুদ্ধের ব্যবস্থা। তো আরেকটা বড় খবর হচ্ছে এই যে লাস্ট খিঞ্জির মিসাইল যে কালকে মারছে, সেটার পরে বিভিন্ন তথ্যতে জানা যাচ্ছে সংবাদ মাধ্যমে যে ওই যে বোমাটা পড়ার পরে কি হয় জানেন, এইটার ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফোরণগুলো বিভিন্ন স্থানে পড়ে। তখন এই মিসাইলটা পড়লো, পড়ার পর এটা বাস্ট হয় ক্ষুদ্র ক্ষুদ্র, ওইটার আরও ছোটো ছোটো টুকরো টুকরো বিভিন্ন জায়গায় পড়ে, ওইগুলো মিসাইল হিসেবে কাজ করে, ওইগুলো বোমা হিসেবে কাজ করে। কীরকমের, যেখানে পড়ে ওইখানে পরে আবার বাস্ট হয়, বা যেগুলো বাস্ট হয় নাই, ধরেন মনে করেন এক জায়গাটা মানে বিস্ফোরণ পড়ছে বা একটা বোমা পড়ছে, মানে একটা বোমার ভিতরে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বোমা, ওইটা বাস্ট হয় নাই। যখন ওইখানে উদ্ধার করার জন্য ইসরায়েলি বাহিনী যায় বা দখলদার বাহিনী যখন উদ্ধার করার জন্য যায়, ওইখানে যখন পাড়া দেয় মানে ওইটার উপরে, তখন ওইটা মাইন্ডের মতো কাজ করে, ওইটা আবার বিস্ফোরণ হয়। মানে খুবই খারাপ অবস্থা। ইসরায়েল এখন বুঝতে পারছে, ইসরায়েলের জনগণ এখন বুঝতে পারছে যে কিভাবে গাজার মানুষের উপরে নির্ভর অত্যাচার করেছিল, তার কিছুটা হলেও প্রতিফলন এখন তারা পাচ্ছে। এখন আসলাম আমরা যুদ্ধ কেন শুরু করলো এবং যুদ্ধ আসলে কি পরিস্থিতি। এখন যুদ্ধ কেন শুরু করলো, এটা লাস্ট আরেকটা লাইন বলি। ওরা চায় না যে মুসলিম বিশ্বে কেউ ক্ষমতাদার শক্তি হোক, কারণ ইসরায়েল ততক্ষণ পর্যন্ত বা দখলদার বাহিনী বা আমেরিকা ততক্ষণ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ লঞ্চ করবে না বা তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াবে না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রির কাছে
পারমাণবিক অস্ত্র থাকবে। এটাই হচ্ছে ওদের মূল লক্ষ্য। তাই পৃথিবীর ভিতরে একটা মাত্র মুসলিম কান্ট্রি আছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা হচ্ছে পাকিস্তান আর ইরান। তারা মানে ইরান পারমাণবিক অস্ত্রের খুব দ্বার প্রান্তে বলা হয়। ওরা চাচ্ছে যে ইরানের এই পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়ে তারপর পাকিস্তানকে ধরবে। এটা কিন্তু নেতানিয়াহু বলছে, এবং আজকেরও কিন্তু ইসরায়েলের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সে বলছে যে এরপর হচ্ছে আমরা পাকিস্তানকে ধরবো, পাকিস্তানের পারমাণবিক শক্তিকে আমরা ধ্বংস করব। তো মুসলিম বিশ্বের এখনই উচিত, এখনই সময় এই ইসরায়েলকে শায়েস্তা করা। ইসরায়েলকে কিন্তু অলরেডি ইসরায়েল শায়েস্তা হয়ে গিয়েছে। এখন আমেরিকা যদি ওকে সহযোগিতা না করে তবে ইসরায়েলের কোনো পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। দিস ইজ ট্রু, মানেন না মানেন এটাই সত্য। কিন্তু আমেরিকাকে সাহায্য করবে বলা হচ্ছে আমেরিকার কংগ্রেসম্যান যারা হচ্ছে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, সে চাইলেই যুদ্ধে জড়াতে পারবে না, কংগ্রেসম্যানদের অনুমতি লাগবে। কংগ্রেসম্যানরা এটা ফুল বিরোধিতা করতেছে যে না, এখন যুদ্ধ করার মতো আমাদের সময় নাই, আমরা ট্রিলিয়ন ডলার ঋণগ্রস্ত, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল। এবং ইসরায়েল সেই ইরাকের সাথে যেমন 2002 সালে ইরাকের উপরে যেভাবে ঝাঁপাই পড়ছিলাম আমরা ইসরায়েলের বুদ্ধিতে, তারপর দেখা গেছে যে না, ইরাকের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না, আমরা ভুল করেছি। ঠিক একইভাবে ইরানের উপরেও সেটা করতেছে, কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, এটা মার্কিন কংগ্রেসরা বলছে। কিন্তু সমস্যা হচ্ছে এই কংগ্রেসরা বলার পরেও হয়তো ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়াতে পারে। আর যদি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ায় তবে ইরান কি বসে থাকবে? না, ইরান কখনোই বসে থাকবে না। ইরানের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাবে। মার্কিন ঘাঁটি কোথায় আছে? সৌদি আরবে আছে, ইরাকে আছে, বিভিন্ন জায়গায় ইরানের পাশে যত দেশ আছে যেমন ওইসব সকল রাষ্ট্রে মার্কিন ঘাঁটি আছে প্রায় 40টির মতো। এই 40টি মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালাবে। আর যখন ইরান হামলা চালাবে মার্কিন ঘাঁটিতে তখন কি হবে? আমেরিকা বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। আর ইরানের কাছে সেই মিসাইল ভান্ডারের এখনও যে বড় বড় যে চমক সেগুলো বাকি রয়েছে। তারপর কি হবে? এই যুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে যায়, আমেরিকা মূলত কেন আমেরিকাকে ডাকছে এর মূল কারণ কি জানেন? ইসরায়েল মূলত আমেরিকাকে ডাকার মূল কারণ হচ্ছে ইসরায়েলের যে লক্ষ্য ছিল তাকে পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করা, সেটা তারা ব্যর্থ হয়েছে, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। হয়তো আংশিক ক্ষতি হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে তারা ব্যর্থ হয়েছে। কারণ ইরানের যে পারমাণবিক যে কেন্দ্রগুলো তাদের ভিতরে সব থেকে যে মানে কার্যকর কেন্দ্র বা বড় কেন্দ্র যেটা, যেখানে ওদের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা মানে তৈরি করার সম্ভাবনা রয়েছে, সেই পারমাণবিক কেন্দ্রটা হচ্ছে মাটির প্রায় 300 ফুট নিচে, 300 ফুট নিচে প্রায়। এবং ওইখানে ইসরায়েলের বোমা বা বিমান কোনো কিছু দিয়েই মানে বিস্ফোরণ দিয়ে ওইখান পর্যন্ত যাওয়া সম্ভব না। এবং পাহাড়ের নিচে, যেটাকে বলা হয় সব থেকে পৃথিবীর সুরক্ষিত স্থানগুলোর মতোই একটি। এখন কি হচ্ছে? এখন ইসরায়েল আমেরিকার কাছে ধর্ণা ধরছে বা আমেরিকার কাছে সহযোগিতা যাচ্ছে যে দেখো ভাই, আমি তো তোমার বুদ্ধি নিয়ে যুদ্ধ শুরু করলাম, তুমি বলছো আমার পাশে আসো, এখন আমি তো যে নিয়ে কাজ শুরু করছি সেটা তো সফল হইতে পারি নাই, আমি তো ব্যর্থ হয়েছি। আর আমার ব্যর্থতা মানে তোমার ব্যর্থতা। আমি তো পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করতে পারলাম না। এখন এই যে মানে এত নিচে, এটা ধ্বংস করার মতো আমার কাছে অস্ত্র নাই, একমাত্র তোমার কাছেই অস্ত্র আছে। কি অস্ত্র? বাংকার ব্লাস্টার বোমা, যেটা বহন করার জন্য যদি বোমাটা দেয়, ধরেন এই বোমা আছে ইন্টারনেটের সূত্র অনুযায়ী আমেরিকার কাছে বাংকার ব্লাস্টার বোমা আছে মাত্র 20টা, সর্বোচ্চ 20টা, 10 থেকে 20টা বোমা আছে। আর এই বাংকার ব্লাস্টার বোমা বহন করার মতো আমেরিকার কাছে বিমান আছে হচ্ছে 21টা, যাকে বলে B2। এই B2 বিমান, যেটা হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে, দানবীয় যুদ্ধ বিমানের মধ্যে একটা। এই B2 বিমানে এই যে এই যে আপনার বাংকার ব্লাস্টার বোমা, এই বোমা 2টা বহন করতে পারে মাত্র, একটা বিমানে 2টা বোমা বহন করতে পারে মাত্র, কারণ এত বড় বোমা সাইজের। এবং এই বোমার ক্ষমতা কি? ধরেন এটা প্রায় 60 মিটার পর্যন্ত মাটির গভীরে গিয়ে, পাথর হোক, মাটি হোক, পর্বত হোক, যা হোক, এটা 60 মিটার পর্যন্ত নিচে গিয়ে এটা বিস্ফোরণ ঘটায় এবং এটা দানবীয় আকারে বিস্ফোরণ ঘটায়। এখন ধরেন যদি ইরানের
পারমাণবিক কেন্দ্রে যদি এই বিস্ফোরণটা ঘটায় তাহলে কি মানে আমেরিকার এই বোমার কারণে কি ইরানের যে পারমাণবিক যে কেন্দ্র সেটা কি ধ্বংস হবে? উত্তর হচ্ছে না। কেন ধ্বংস হবে না? কারণ ইরানের যে পারমাণবিক কেন্দ্র, আন্তর্জাতিক যারা গবেষণা যে মানে কেন্দ্র আছে তারা বলতেছে এটা 80 মিটার নিচে, 80 থেকে 100 মিটার নিচে এটা, আর ওদেরটা হচ্ছে 60 মিটার পর্যন্ত যায়। তাহলে 60 মিটার উপর থেকে যদি ধ্বংস হয় তাহলে কিন্তু আরও 20 মিটার থাকে, এটা ধ্বংস হচ্ছে না। এখন কি করতে হবে এটা ধ্বংস করার জন্য একই স্থানে ধরেন 60 মিটার পর্যন্ত একটা ধ্বংস হয়েছে, ওইখানে আবার বোমা মারতে হবে। একই স্থানে 2 বা ততোধিক বোমা মারতে হবে, যদি মারে তবে এটা ধ্বংস হবে। এখন দেখেন এখানে আপনার প্রতিবন্ধকতা কয়েকটা আছে, দুর্বলতা কয়েকটা আছে। 1 নাম্বার হচ্ছে আমেরিকার কাছে বোমা আছেই মাত্র 20টা, সর্বোচ্চ বোমা আছেই মাত্র 20টা বাংকার ব্লাস্টার বোমা। ধরেন 10টা কি 20টা বোমা আছে, আমেরিকা কি চাইবে যে তার কাছে ধরেন আপনার কাছে 20টা অস্ত্র আছে, যেটা হচ্ছে সামনে রাশিয়া আমার চীন এদের সাথে যুদ্ধ আসতেছে, 3য় বিশ্বযুদ্ধ হবে, এই সময় কি আমি এই মানে বাংকার ব্লাস্টার বোমা কি 5-7টা মানে নষ্ট করে ফেলবো, যেখানে আমার আছেই 10 থেকে 20টা। এবং যে বিমানের কথা বলা হয়েছে B2 বিমান, যেটা বলা হয় পৃথিবীর ভিতরে মানে যুদ্ধ বিমানের ভিতরে অন্যতম যাদেরকে ধ্বংস করা যায় না, রাডারে যেটাকে ধরতে পারে না। রাডারে কেন ধরতে পারে নিয়ে সামনে ভিডিও বানাবো, B2 বিমান নিয়ে আমি ফুল একটা ভিডিও বানাবো, সামনে একটা ভিডিও আসতেছে, তখন আমি বিস্তারিত বলবো। এই B2 বোমারু বিমান ধরেন এটা ধ্বংস হয় না কখনো, এখন পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছে, ইরাকে যুদ্ধ করেছিল ধ্বংস হয় নাই। যদি ইরান এটাকে ধ্বংস করে দিতে পারে তখন কি হবে? পৃথিবীর সামনে আমেরিকার যে তুরুপের তাস সেটা ধ্বংস হয়ে যাবে। তখন কি হবে? আমেরিকা হুমকির ভিতরে পড়ে যাবে। তার কাছে মাত্র আছে 21টা, এবং এই বিমান তারা বিক্রিও করে না, কারণ এটা বানানো অনেক কঠিন, এটাকে যত্ন করাও কঠিন, এবং এই বিমান হচ্ছে তার তুরুপের তাস, সে চাইবে না এই বিমানের দুর্বলতা মানুষ জানো। আর হচ্ছে বোমা আছে মাত্র 20টার মতো, সর্বোচ্চ 20টা, 10টা থেকে 20টা। এই বোমা সে ইরানের পিছনে ধ্বংস করার মানে ব্যয় করার জন্য চাইবে না। আরও ব্যাপার হচ্ছে মার্কিন কংগ্রেসম্যানরা বা আমেরিকার যারা জনগণ আছে, সাধারণ জনগণ, তারা এই যুদ্ধ চাচ্ছে না। এখন কি হবে, সামনের ভবিষ্যৎ কি? আর এই যুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে যায় তবে 2টা পক্ষে পৃথিবী ভাগ হয়ে যাবে। আমেরিকা এখন যুদ্ধ করতেছে না, ধরেন আমার সাথে আর আমার প্রতিবেশী একজনের সাথে ঝগড়া লাগলো বা মারামারি হচ্ছে, এমন পর্যায়ে যদি আমার প্রতিবেশীর যদি কেউ পক্ষ নেয় তাহলে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারাও পক্ষ নেবে। এখন হচ্ছে যে 1 to 1 মারামারি হচ্ছে ধরেন। তো যখন আমেরিকা পক্ষ নেবে, আমেরিকা সহ যেমন G7 রাষ্ট্রগুলো আছে, যেমন জাপান, ফ্রান্স, জার্মানি যে রাষ্ট্রগুলো আছে, এইগুলো যখন পক্ষ নিবে, সাথে সাথে ইরানেরও তো বন্ধুরাষ্ট্র আছে না, সবারই কিন্তু বন্ধুরাষ্ট্র আছে। ইরানকে বাঁচাই রাখার জন্য মধ্যপ্রাচ্যের একটা শক্তি যেন থাকে ইসরায়েলকে থ্রেট করার মতো, সেটা চাচ্ছে হচ্ছে চীন, রাশিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, উত্তর কোরিয়া, এরা কিন্তু চাচ্ছে। কারণ পার্টি থাকলে তার এন্টি পার্টিও থাকবে, পক্ষ থাকলে তার বিপক্ষও থাকবে। তো এই যুদ্ধ কিন্তু তখন বড় স্কেলে ছড়িয়ে যাবে, এবং রাশিয়া এবং চীন কিন্তু বারবার সতর্ক করতেছে, এবং আপনার উত্তর কোরিয়াও কিন্তু কিম জং বারবার সতর্ক করতেছে যে আমি আমেরিকাকে বলতেছি, বা আমেরিকার মৃত্যুদেরকে মানে যারা হচ্ছে আমেরিকার যারা শুভাকাঙ্ক্ষী, যারা হচ্ছে মানে জার্মানি, ফ্রান্স, তাদেরকে বলতেছি আপনারা এই যুদ্ধে জড়ায়েন না, যদি যুদ্ধ জড়ান তাহলে এর ক্ষতি আপনাদেরই হবে। মূলত হুমকি কিন্তু দিয়ে যাচ্ছে পাল্টাপাল্টি। এখন দেখার বিষয় মানে পোঙ্গালালা কতদূর করতে পারে। পোঙ্গালালা শব্দ অর্থ তো আপনাকে বলছি আগে, পাছা লাল করে। আমরা চাচ্ছি দখলদার বাহিনী যেভাবে হামাস বা গাজার উপরে হামলা চালিয়েছিল ঠিক একইভাবে তাদের উপরে চালানো হোক, এবং তাদের একটা উচিত শিক্ষা দেওয়া হোক। তো সর্বশেষ আমার মতামত কি, এই যুদ্ধটা কতদূর আগাইতে পারে? এই যুদ্ধের 2টা ভবিষ্যৎ আছে। 1 নম্বর হচ্ছে 2-3 দিনের ভিতরে এটা একটা সমঝোতা আসতে পারে, যুদ্ধবিরতি আসতে পারে। কারণ ইরানও এই সময় চাচ্ছে না যে যুদ্ধ হোক, তারা চাচ্ছে না সামরিকভাবে তারা দুর্বল হয়ে যাক। তারাও এটা মানে যে ইসরায়েলকে একটা শায়েস্তা করার পরে, ইসরায়েলকে একটা পোঙ্গালালা করার পরে, ইসরায়েলকে একটা মানে ইসরায়েলের উচিত জবাব দেওয়ার পরে তারাও চাবে যে মধ্যস্থভাবে যেন এটা সমাধান হয়। ঠিক একইভাবে ইসরায়েল তো অলরেডি মনে করেন মানে ওদের তো এখন যুদ্ধের কোনো মানে ক্ষমতা নাই, ওরা তো এখন শেষ। ওদের আয়রন ডোম কাজ করতেছে না, ওদের থার্ড সিস্টেম কাজ করতেছে না, ওরা অ্যারো সিস্টেম কাজ করতেছে না, ওদের এখন মিসাইল যেটাই যায় সেটাই ওদেরকে ব্লাস্ট হচ্ছে, ওরা তো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। নেতানিয়াহু তো পুরোই চাপে পড়ে গেছে, ওরাও এখন চাচ্ছে সমঝোতায় আসার জন্য।
কিন্তু রাশিয়ার কাছে বলতেছে ইসরায়েল যে আমাদের একটু মিলাইয়ে দেন, আমরা যুদ্ধ চাই না, ওদের জনগণ যুদ্ধ চায় না। আমেরিকা মানে হুমকি ধুমকি দিয়ে চাচ্ছে ইরানকে দমাই রাখছে যেন যুদ্ধ না করে, কোনো কিছুই কাজ হচ্ছে না। এখন রাশিয়া চাচ্ছে কি, রাশিয়া এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, যেখানে আপনার চায়না সে অলরেডি ইরানের পক্ষ নিয়ে শোনা যাচ্ছে যে বোমারু বিমান পাঠিয়েছে, যেখানে মানে মানে কার্গো বিমান পাঠিয়েছে, যেখানে বোমাঠহ নিয়ে তাকে সহযোগিতা করেছে ইরানকে। তারপর উত্তর কোরিয়াও ধুমকি দিচ্ছে। ঠিক এই সময় রাশিয়া কিন্তু চুপ। রাশিয়া চাচ্ছে মধ্যস্থতা মানে সালিশি করতে, যে আমি কোনো পক্ষ নিচ্ছি না। ইরানকে বলতেছে তুই আরে ঠিকঠাক মতো সাইজ কর, যখন ওরা সাইজ করা হবে মোটামুটি, তারপর আমার বলবে যে বড় ভাই যা করা করছি, আমার হাউস মিটছে, আমি যতটুকু মারছি আমার মনের মতো করে মারতে পারছি, এখন আমি মিলাই দিলে মিলবো। মানে ইরানের যে ক্ষতিটা করছে প্রথম দিনে, এই ক্ষতির যখন মনে করেন ডবল ক্ষতি যখন হাসিল হবে, ওদের মন যখন শান্ত হবে ইরান তখনই তারাও চাবে এটা সমঝোতায় আসতে। এটা হচ্ছে একটা দিক, যে সমঝোতা এসে পড়বে হয়তো বা 2-4 দিনের ভিতরে, মানে সারা বিশ্ব মিলে এটা সমঝোতা করবে। কারণ অলরেডি ইউরোপীয় ইউনিয়নের সাথে এটা নিয়ে ইরানের বৈঠক হওয়ার কথা চলতেছে, আজকে বৈঠক হওয়ার কথা। ঠিক আরেকটা দিক হচ্ছে, এই যুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে যায়, মানে যে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে যদি B-2 বিমান যদি তাদের পারমাণবিক কেন্দ্রে যদি হামলা করেই বসে, তখন কি হবে? তখন এই মানে যুদ্ধ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই যুদ্ধ থেকে আস্তে আস্তে সূত্রপাত থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে। কারণ তখন এই যুদ্ধে চায়না জড়িয়ে পড়বে, উত্তর কোরিয়া জড়িয়ে পড়বে, পাকিস্তান, তুরস্ক, এরা হচ্ছে ইরানের পক্ষ নিয়ে জড়িয়ে পড়বে, এমনকি রাশিয়াও জড়িয়ে পড়তে পারে। ঠিক একইভাবে যখন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে, তার সাথে যুক্তরাষ্ট্রের যে মিত্ররা আছে ফ্রান্স, জার্মানি, এবং এখানে আছে আমাদের যে মোদি কাক্য ইন্ডিয়া, তারাও ইসরায়েলের পক্ষ নিয়ে তারা এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের এই পর্যন্তই। আপনারা যদি নেক্সট ভিডিওগুলো দেখতে চান, যে এই যুদ্ধ নিয়ে আমি প্রতিনিয়ত আপডেট দেব, প্রতিনিয়ত এবং প্রতিদিন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এগুলো জানতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।